শুভ সন্ধ্যা। আপনাদের স্বাগত জানাই সমস্যা ও সমাধান অনুষ্ঠানে। দিনটা অবশ্যই আজকে মঙ্গলবার রাত 8:40। এই কথাগুলো আপনাদের সবারই জানা যে মঙ্গলবার রাত 8:40 সমস্যা সমাধানে কে থাকেন আমার সঙ্গে রয়েছেন শ্রী দেবদাস। তার সম্বন্ধে যেটুকু বলার সেটা হচ্ছে উনি একজন বিখ্যাত জ্যোতিষী, তান্ত্রিক, সংখ্যাতত্ত্ববিদ, নামতত্ত্ববিদ, কিন্তু উনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারও। তবুও গতানুগতিকতায় উনি জীবন না দিয়ে, না ভাসিয়ে নিবেদন করেছেন আপনাদের জন্য ওনার জীবন। উনি ওনার যেটা একটা বৈশিষ্ট্য, যেটা আমার মনে হয় যে জ্যোতিষ বিষয়টাকে অত্যন্ত সহজ সরলভাবে আপনাদের সামনে উত্থাপন করেন, যার ফলে আপনারা নিজেরাই কিন্তু মিনিমাম একটা আইডিয়া তৈরি হয়ে যায়, নিজেরাই কিন্তু বুঝতে পারেন যে কোন কাজটা কোনভাবে করলে হয়তো সঠিক হবে। যাই হোক, এই বিষয়ে তো আরও নিশ্চয়ই জানবো যখন শ্রী দেবদাসকে পেয়েছি আমাদের মধ্যে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মধ্যে আসার জন্য। আর আপনাদের বলি, আমাদের সঙ্গে সংযোগ স্থাপন করার যে মাধ্যম সেটা হচ্ছে টেলিফোন, এবং টেলিফোন নাম্বারটা হলো 22118092 22118093। এই নাম্বারে ফোন করবেন এবং আপনাদের সমস্যা নিয়ে হাজির হবেন আমাদের সামনে। তো যেটা বলার কথা, যে আমরা বিভিন্ন রকম আলোচনা করে থাকি শ্রী দেবদাসের সাথে। তো যেটা বলার কথা, যে আমরা গত সপ্তাহে রাশির গুণাগুণ নিয়ে আলোচনা করছিলাম, যে এক এক রাশির মানুষ এক এক রকম তার চারিত্রিক বৈশিষ্ট্য। তো আজকে নিশ্চয়ই আরেকটা বিষয় থেকে যে শুনবো। অবশ্যই। তার আগে তনুশ্রী, তোমাকে এবং তার সাথে সাথে আপনারা যারা ইতিমধ্যে এই অনুষ্ঠান দেখছেন সেই সমস্ত সকল ভক্তবৃন্দ এবং দর্শকগণকে, এবং যারা তোমরা ভারতীয় ঐতিহ্য ও বৈদিক ট্র্যাডিশনকে ভালোবাসো, তোমাদের সকলকে আমার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময়ী শ্রী শ্রী তারা মায়ের চরণে তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে, যে তোমাদের সকল প্রকার শারীরিক দুর্বিধা দূর হোক, তোমাদের আর্থিক দুর্বিধা দূর হোক, তোমাদের সমস্ত প্রকার সংকট দূর হোক, এই কামনা করে অনুষ্ঠানে ফিরে আসছে। তো এর আগের দিন আমি তো বিভিন্ন রাশি নিয়ে আলোচনা করেছি, কিন্তু এই রাশি বা নক্ষত্র বা গ্রহ এই সমস্ত নিয়ে আলোচনা করতে গেলে বিষয়টি কি হয়ে দাঁড়ায়? বিষয়টি এইরকম হয়ে দাঁড়ায় যে আমরা যদি সিরিয়ালি আলোচনা করি, অর্থাৎ যদি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ এইভাবে যদি আমরা আলোচনা শুরু করি, তাহলে কি হয় যে কিছু দূর আলোচনা করবার পরে আমরা হয়তো আমাদের আলোচনা থেকে একটু সরে যাই অন্যান্য অনেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে। তার ফলে একই সেই সমস্ত যে ফোনগুলো আসে, যে যেহেতু আমাদের রাশিগুলো অত্যন্ত পিছনের দিকে, অর্থাৎ ধনু, মকর, কুম্ভ, মীন, তাই আমরা আলোচনা থেকে বঞ্চিত হই। এইরকম ভাববার কোনো কারণ নেই। আমি এই রাশি চক্র থেকে হঠাৎ এক একটি রাশি নিয়ে আলোচনা করব এক এক দিন। যেহেতু আমি ইতিপূর্বে বেশ কিছু আলোচনা করেছি, তাই আজ আমি আলোচনা করতে চলেছি একেবারেই অন্যভাবে। হঠাৎ করে মাঝখান থেকে আমি একটি রাশি বেছে নিচ্ছি। আপনারা মিলিয়ে নিন যে আপনাদের রাশির সাথে এখানে কোন রাশিটি মিলছে। আমি আজ আলোচনা করতে চলেছি সিংহ রাশি সম্পর্কে। তো আজকে যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন, আপনারা কিন্তু খুব লাকি, কারণ আজকে আপনাদের রাশি নিয়ে আলোচনা হচ্ছে। এবং হচ্ছে যে আপনাদের এই রাশি নিয়ে বলতে গেলে সবার আগে আবার জেনে নিতে হবে যে রাশি কোনটি। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন। আপনাদের জন্মকুণ্ডলীতে এই যে ঘরে চন্দ্র লেখা আছে সেটা অবশ্যভাবেই আপনার রাশি। অর্থাৎ যাদের ক্ষেত্রে ঘড়ি কাটার এই 8 নম্বর ঘরে, অর্থাৎ এই সিংহের ঘরে চ লেখা আছে, আপনাদের অবশ্যভাবে সিংহ রাশি। তাহলে যদি আপনার সিংহ রাশি হয়, আপনি পুরুষ হন বা নারী, তাহলে আপনার জীবনে ভাগ্যের উন্নতি, আপনার জীবনের বৈশিষ্ট্য এবং আপনার জীবনে কি ফলাফল প্রদান করবে, এই যেহেতু চন্দ্র আপনার সিংহ রাশিতে রয়েছে। তো সেক্ষেত্রে এই যে রাশি, আমি বহুবার বলেছি যে এটি হচ্ছে রাশিচক্রের 1, 2, 3, 4, 5, এটি হচ্ছে পঞ্চম রাশি এবং এর অধিকর্তা রবি। বহুবার বলেছি যে এই ঘরটির মালিক হচ্ছে রবি। এদের যেটি বিষয় থাকে, যে এদের দৈহিক বৈশিষ্ট্য রোগা হোক বা মোটা, এরা কিন্তু পেশি বহুল হয়ে থাকে এবং অবশ্যভাবে এদের দৈহিক বৈশিষ্ট্যের মধ্যে একটি সৌন্দর্য প্রকাশ পায়। এবং এরা গ্রামাঞ্চলে ঘোরাফেরা করতে বা এরা হচ্ছে
কৃষি রিলেটেড কোন রকম বিষয়ে এরা যথেষ্টভাবে সফল হয় বা তাতে এরা আনন্দ পেয়ে থাকে। এরা এমনিতে খুব শান্ত হলেও যখন এরা বেশ রেগে যায় বা যখন এদের মধ্যে ক্রোধ দেখা দেয় তখন কিন্তু এরা খুব বেসামাল হয়ে পড়ে। অর্থাৎ এরা শান্ত হলেও এদের মধ্যে রাগ কিন্তু সহজে দেখা যায় না, কিন্তু যদি কখনো এরা ক্রোধের বশীভূত হয়ে পড়ে তাহলে কিন্তু এরা অত্যন্ত উত্তাল হয়ে ওঠে। এছাড়া যে বৈশিষ্ট্যগুলো এদের মধ্যে দেখা দেয় সে হচ্ছে এরা খুব দৃঢ় প্রতিজ্ঞ হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে রবির হচ্ছে সিংহ রাশি, স্বক্ষেত্র এবং মূল ত্রিকোণ। তাই রবি থেকে যেহেতু বিচার করা হয়ে থাকে ইচ্ছে শক্তি, সেই হেতু যে এক্ষেত্রে সিংহ রাশিরা কিন্তু অত্যন্ত বেশি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকে। অর্থাৎ তারা যেটি মনে করে অবশ্যভাবে কিন্তু সেটিকে বাস্তবে রূপায়িত করে। এবং অপ্রিয় কথা বলবার জন্য এরা কিন্তু ভীষণভাবে বহু লোকের কাছে অপ্রিয় হয়ে ওঠে। কিন্তু অপ্রিয় সত্য কথা এদের বলা একটা হচ্ছে খুব সাধারণ একটা এদের মধ্যে রীতি। এবার যেটি সত্যি কথা ওরা বলে ফেলবে আর কি। হ্যাঁ, এবং হচ্ছে যে শীতকাল এদের পক্ষে বেশি ভালো, বা শীতকালে এরা বেশি সুস্থ থাকে, বা শীতকাল এদের কাছে বেশি প্রিয়। শুধু তাই নয়, এরা হিল এরিয়াতে বা পাহাড় পর্বতময় বা শীতের দেশে ভ্রমণ এরা বেশি পছন্দ করে থাকে। এদের জীবনে যে সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যায় তাতে হচ্ছে যে পিতৃভাগ্যের ক্ষেত্রে এদের কিন্তু খুব শুভ হয়। তার কারণ এরা পিতা থেকে উত্তরাধিকার সূত্রে বেশ কিছু ধন সম্পদ লাভ করতে পারে। শুধু তাই নয়, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য এবং তাদের গাইডনেস এরা লাভ করতে পারে। এছাড়া যেটি অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা শাস্ত্র এবং হচ্ছে কন্ট্রাক্টরি ইত্যাদি পেশাগুলোতে এরা সর্বাধিক বেশি সফলতা লাভ করে থাকে এই সিংহ রাশির লোক। এছাড়া আর কি থাকে এদের জীবনে? এদের জীবনে যে সমস্ত রোগগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হলো ব্লাড প্রেশার এবং হচ্ছে চোখের কোনো রকম রোগ, বা হচ্ছে লিভার রিলেটেড বা হচ্ছে পেটের কোনো রোগ এদের সব থেকে বেশি সমস্যা দান করে থাকে। এবং এছাড়া এদের জীবনের যে উন্নতির সময় সেটি হচ্ছে যে এদের জীবনে উন্নতি সর্বদা দেখতে পাওয়া যায় দ্বিতীয় ভাগে। অর্থাৎ এই জীবনে 24 বছরের পর থেকে এদের জীবনে উন্নতি শুরু হয়। সেক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই যে 24 বছরের পর থেকে উন্নতি হবে তা নয়। কারোর ক্ষেত্রে দেখা যায় যে 24, আবার কারোর ক্ষেত্রে দেখা যায় যে 29। অর্থাৎ এ কথা বলা যায় যে সিংহ রাশিদের ক্ষেত্রে 24 থেকে 29 এর মধ্যেই এদের জীবিকা জীবনে উন্নতি লাভ হয়ে থাকে। এদের জীবনের যে অন্তরায় সেগুলো কি? এদের জীবনের যে উন্নতির অন্তরায় সেগুলো কি? এই সিংহ রাশির লোক অত্যন্ত বেশি ঘন ঘন মত পরিবর্তন করতে দেখা যায় এই সিংহ রাশির লোকেদের। অর্থাৎ সিদ্ধান্ত নিতে বা ডিসিশন নিতে এরা কিন্তু অনেক ভুল করে ফেলে বা বহুবার এরা তাদের মতের পরিবর্তন ঘটিয়ে থাকে। তাই আপনারা যারা সিংহ রাশির জাতক বা জাতিকা আছেন তারা যদি খুব ঘন ঘন মত না পরিবর্তন করেন সেটি কিন্তু আপনাদের জীবনের পক্ষে অত্যন্ত ভালো হবে। এবং কর্মক্ষেত্রে এদের আরেকটি সমস্যা দেখতে পাওয়া যায়। তার কি কারণ? তার কারণ হচ্ছে রবি যেহেতু এখানে অত্যন্ত শক্তিশালী অবস্থাতে আছে, রবি থেকে বিচার করা হয় প্রতিবাদ শক্তি, রবি থেকে বিচার করা হয় সত্য। সুতরাং এরা কিন্তু কখনোই অন্যায়ের সাথে আপোষ করতে পারে না। সেই জন্য এরা যখন কর্মক্ষেত্রে যোগদান করে সামান্য বিস্তর অন্যায়ের সাথেও কিন্তু এরা কখনোই আপোষ করতে পারে না। সেই জন্য কিন্তু এরা কর্মক্ষেত্রে ভীষণভাবে শত্রুতার সম্মুখীন হয়ে থাকে। এরপরে যেটা বিষয়, সিংহ রাশির লোকেদের আর একটি অন্তরায় আছে এদের জীবনে উন্নতি করবার ক্ষেত্রে। এরা বহু সময় নিজের ওপরে অত্যন্ত বেশি আস্থাশীল হয়ে পড়ে।
নিজে কতটা কাজ করতে পারবে এটা না বুঝেই অনেক কাজে গুরু দায়িত্ব এরা বহন করতে চায়। তার ফলে এদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বেশিভাবে ঘনীভূত হয় এবং এরা সঠিকভাবে সঠিক সময়ে সেই কাজকে বাস্তবে রূপদান করতে পারে না। যেহেতু রবি থেকে বিচার করা হয়ে থাকে সেলফ কনফিডেন্স। সেলফ কনফিডেন্স তো অবশ্যই ভালো, কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু কখনোই ভালো নয়। বহু সময় এই সিংহ রাশির লোকেদের মধ্যে ওভার কনফিডেন্স দেখতে পাওয়া যায়। এরপরে যেটি বিষয় যে এই সিংহ রাশির লোকেদের কিন্তু বিদেশ যাত্রা অবশ্যভাবে হয়ে থাকে যদি জন্মছকে রাহু ভালো অবস্থাতে থাকে। এদের জীবনে বিদেশ যাত্রা সর্বদা ঘটে থাকে 27 থেকে 32 বছরের মধ্যে এদের বিদেশ যাত্রা সব থেকে বেশি শুভ হয়ে থাকে। এছাড়া কি কি রোগে আক্রান্ত হতে পারে এই সিংহ রাশির লোকেরা, সেগুলো হচ্ছে যে সাইনাস বা হচ্ছে মাথার কোন রকম রোগ, এবং হচ্ছে মাথা ব্যথা বা হৃদরোগ, এবং হচ্ছে চোখের সমস্যা তো আমি আগেই বলেছি, এবং সর্দি কাশির সমস্যা ও মানসিক চঞ্চলতাতে ভুক্তভোগী হয়ে থাকে এই সিংহ রাশির লোক। এই সিংহ রাশির লোকেদের জন্য কি ধরনের ব্যবসা শুভ হবে সেটিও আপনাদেরকে জেনে নিতে হবে। আর তার আগে একটা কথা ছোট্ট করে বলে দেই, যেহেতু রবির এটি ঘর এবং সেখানে চন্দ্র রয়েছে, রবি এবং চন্দ্রের মধ্যে হচ্ছে মিত্রতার সম্পর্ক, সুতরাং অবশ্যভাবে সিংহ রাশির লোকেদের কিন্তু সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা থেকে যায় অত্যন্ত বেশি, 67%। কি ধরনের ব্যবসা এই সিংহ রাশির লোকেদের পক্ষে ভালো হবে সেটি হচ্ছে এরা যদি কোনো ধরনের শস্যের ব্যবসা করে বা যদি এরা কোনো ধরনের খাদ্যদ্রব্যের ব্যবসা করে সেটা এদের পক্ষে শুভ হবে। যদি এরা কোনো রকম স্টোর মানে হচ্ছে মজুতজাত বা কোল্ড স্টোর বা এই ধরনের যদি কোনো ধরনের ব্যবসা করে তা এদের পক্ষে শুভ হবে। এরা যদি কোনো ধরনের জুয়েলারি বা হচ্ছে যে রত্ন ব্যবসা করে তাহলে তা এদের পক্ষে শুভ হবে। যে কোনো ধরনের ধাতুর ব্যবসা এদের পক্ষে শুভ হবে। এছাড়া এরা যদি কোনো ধরনের উৎপাদন ব্যবসা করে, কোনো ফ্যাক্টরি করে বা কন্ট্রাক্টরি ইত্যাদি ব্যবসাগুলো এদের পক্ষে অবশ্য রূপে শুভ হবে। এদের ক্ষেত্রে দাম্পত্য জীবন কতটা শুভ হবে? কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, আমি দমদম থেকে সৌমেন রায় কথা বলছি। হ্যাঁ, হাঁপানোর কোনো দরকার নেই, আপনি লাইন পেয়েছেন। অনেকদিন আগে 4.5 মাস বাদে লাইন পেলাম। দিত্যাজীকে অসংখ্য নমস্কার। আচ্ছা তনুশ্রীদিকেও নমস্কার। ধন্যবাদ। আচ্ছা, আমার ডেট অফ বার্থ হচ্ছে 24 এপ্রিল 1981। 24 এপ্রিল 1981। 24 এপ্রিল 1981। সময়টা সকাল 10:30। সকাল 10:30 কলকাতা। কলকাতা। প্রশ্ন, আচ্ছা, আমি জানতে চাই যে এই বছর আমি এমবিএ পরীক্ষায় বসছি, হ্যাঁ, আমার অর্থভাগ্যটা কর্মভাগ্যটা কিরকম হতে পারে, আর আমার এমবিএ লাইনে গেলে বা ম্যানেজমেন্ট লাইনে গেলে মানে সাকসেসটা কিরকম হতে পারে। আরেকটা দ্বিতীয় প্রশ্ন আছে যে আমার ছোটবেলা থেকে একটু অ্যাজমার টেন্ডেন্সি আছে, যে এইটা কেন হচ্ছে বা এটা কি পরবর্তীকালে কি কমে যাবে? ঠিক আছে। আচ্ছা, এক মিনিট, যে 24 এপ্রিল 1981 হ্যাঁ, সেদিন কি ফ্রাইডে ছিল? ফ্রাইডে ছিল। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে। এখানে যেটি তোমার গ্রহ সন্নিবেশ দেখা যাচ্ছে তোমার ধনু রাশি এবং হচ্ছে মিথুন লগ্ন ও মূলা অর্থাৎ 19 নম্বর নক্ষত্রে জন্ম। দর্শকগণ অত্যন্ত মন দিয়ে শুনবেন, যখন আমি ইতিপূর্বে নক্ষত্র নিয়ে আলোচনা করেছি তখন আমি আপনাদেরকে বহুবার বলেছিলাম যে 19 মূলা এবং 24 শতভিষা এই দুটি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তাদের জীবন কিন্তু অত্যন্ত ঘাত সংঘাতময় হয়ে থাকে। 19 মূলা যদি হয় তাহলে অবশ্যভাবে তার ধনু রাশি হবে, এবং 24 শতভিষা যদি হয় তাহলে অবশ্যভাবে তার কুম্ভ রাশি হবে। এবং হচ্ছে এখানে দেখা যাচ্ছে কৃষ্ণ পক্ষের পঞ্চমী তিথিতে জন্ম ক্ষত্রিয় বর্ণ ও দেবারিগণ। যেটি তোমার এখানে গ্রহ সন্নিবেশ রয়েছে তাতে যেটি দেখা যাচ্ছে, তুমি এখানে প্রশ্ন করেছো যে তোমার এখানে দুটি সমস্যা, সেই সমস্যাগুলো হলো একটি শারীরিক সমস্যা এবং তোমার এখানে কর্মজীবন কি রকম হবে। তোমার এখানে যেটি গ্রহ সন্নিবেশ দেখতে পাওয়া যাচ্ছে, আমি এই প্রশ্নের উত্তর কেবলমাত্র যে তোমাকে দিচ্ছি তাই নয়, তার সাথে সাথে আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি আপনাদের সকলকে, যাদের আপনাদের অ্যাজমা টেন্ডেন্সি রয়েছে বা যারা আপনারা
এমবিএ বা আপনাদের কেরিয়ার লাইফ সম্পর্কে জানতে চান। তো এখানে যেটি গ্রহ সন্নিবেশ রয়েছে তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে যে ওর এখানে হচ্ছে ধনু রাশি, অর্থাৎ এখানে আছে চন্দ্র এবং এখানে আছে রাহু, এখানে আছে কেতু। আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটি গ্রহের দৃষ্টি অ্যান্টি ক্লকওয়াইজ, একমাত্র রাহুর দৃষ্টি ক্লকওয়াইজ এবং হচ্ছে কেতুর কোনো দৃষ্টি নেই। তো রাহু যখন এখানে আছে, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 রাহুর সপ্তম স্থানেও দৃষ্টি হয় এবং অষ্টম স্থানেও দৃষ্টি হয়। যে কোনো ধরনের অ্যাজমা বা ব্লাড রিলেটেড সমস্যা, ইউরিন রিলেটেড সমস্যা, এই সবের জন্য দায়ী থাকে চন্দ্র। তার কারণ চন্দ্র যেরকম আমাদের পৃথিবীর 3 ভাগ জলকে কন্ট্রোল করে থাকে, ঠিক সেই রকম আমাদের মানব জীবনে জলীয় বিষয়গুলোকে কন্ট্রোল করে থাকে, কাফ অ্যান্ড কোল্ড বা সর্দি কাশির সমস্যাকে কন্ট্রোল করে থাকে। তো এই রকম যেহেতু এখানে চন্দ্রের উপর রাহু দৃষ্টি আছে, বা আপনারা যারা দেখলেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং রাহু একসাথে আছে বা এরকম দৃষ্টি আছে, অবশ্যভাবে তাদের জীবনে কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা দেবে। সেজন্য অবশ্যভাবে এই দুর্বল চন্দ্রের গ্রহ প্রতিকার করতে হবে। আর তুমি এখানে প্রশ্ন করেছো যে এমবিএ তোমার কি ধরনের হবে বা তোমার ক্যারিয়ার লাইফ। তোমার এখানে যেটি অবস্থান রয়েছে সেখানে রবি বুধ শুক্র মঙ্গল তোমার এখানে বিরাজ করছে। এই ঘরে রবি অত্যন্ত শুভ, বাংলাতে তোমার হচ্ছে বৈশাখ মাসে জন্ম। তার সাথে সাথে আপনারাও দেখুন যাদের রবি আপনাদের এখানে বিরাজ করছে, তার সাথে আছে বুধ, সুতরাং বুধাদিত্য যোগ হলো, কিন্তু তার সুফল দান করতে পারবে না। তার কি কারণ আমি আপনাদেরকে ইতিপূর্বে বহুবার বলেছি, এই জন্ম কুণ্ডলীর মধ্যে যদি কোনো একটি ঘরে 3টির বেশি গ্রহ বিরাজ করে তাহলে তা মানব জীবনে উন্নতির পক্ষে অত্যন্ত ক্লেশদায়ক। সুতরাং এক্ষেত্রে এই বুধাদিত্য যোগ তোমাকে সুফল দান করতে পারবে না। এমবিএতে তুমি অবশ্য সফল হবে, কিন্তু তোমার কর্মজীবনে প্রচন্ড ভাবে বাধা বিপত্তি রয়েছে। তার সাথে সাথে আপনারা দেখলেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে একটি ঘরে 4টি গ্রহ বিরাজ করছে বা 3টির বেশি গ্রহ একটি ঘরে আছে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যভাবে সমস্যা রয়েছে। আমরা সিংহ রাশি নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ, যে এই সিংহ রাশিদের বিবাহিত জীবন, সিংহ রাশিদের ক্ষেত্রে আজ পর্যন্ত দেখা গিয়েছে যে 42.39% ক্ষেত্রে বিবাহিত জীবন শুভ হয়েছে এবং সেক্ষেত্রে আজ পর্যন্ত প্রেমজ বিবাহের ক্ষেত্রে বা লাভ ম্যারেজের ক্ষেত্রে সফল হয়েছে 38.29% এবং বাদবাকি যেটি হচ্ছে যে সফল হয়েছে সেটি হচ্ছে সামাজিক বিবাহের ক্ষেত্রে। তাই দুটো পার্সেন্টেজ দেখলে দেখা যাচ্ছে যে সিংহ রাশিদের ক্ষেত্রে এখনো পর্যন্ত সামাজিক বিবাহ বেশি সফল, তারপরে হচ্ছে প্রেমজ বিবাহ। তবে যে কোনো ধরনের বিবাহ হোক না কেন অবশ্যভাবে কিন্তু বিবাহের পূর্বে বিবাহ জটক বিচার অবশ্যভাবে করতে হবে। তো এই হচ্ছে সিংহ রাশি সম্পর্কে একটি উপস্থাপন, যে এই ধরনের ভাগ্যের মালিক হয়ে থাকে সিংহ রাশিরা। এটি হচ্ছে চন্দ্র থেকে বিচার। এর সাথে সাথে অবশ্যভাবে দেখতে হবে যে রাশি চক্রে অন্য গ্রহগুলো কি অবস্থাতে রয়েছে। আচ্ছা, তো সিংহ রাশি সম্বন্ধে শুনলাম, আজকে এইটুকুই থাক, কেননা রাশি নিয়ে আমরা আবার সারপ্রাইজ দেওয়া যাবে দর্শকদের। তো যেটা আমার প্রশ্ন, আপনি যেটা বললেন যে গ্রহ অবস্থান সম্বন্ধে একটা জানার বিষয় আছে, সেক্ষেত্রে একটু জেনে নেবো। তার আগে দেখে নেবো কে আছেন। হ্যালো, নমস্কার। আচ্ছা, হ্যাঁ নমস্কার দেবদাস বাবু, নমস্কার। আচ্ছা, আমি যাদবপুর থেকে বলছি, বিবেকনগর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, যে আমি আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। নামটা বলুন। ওর নাম হচ্ছে অনির্বাণ নাথ। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 1987। হ্যাঁ, 11th নভেম্বর 1987। হ্যাঁ, রাত্রি 10:37 রাত 10:37 মিনিট, নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়াতে। প্রশ্ন বলুন। আচ্ছা, ও এবার মাধ্যমিক পাশ করেছে। হ্যাঁ, 2005 সালে ও দেবে উচ্চ মাধ্যমিক। ওর রেজাল্টটা কেমন হবে? দেবদাস
বাবুর কাছে জানতে চাই ওর খুব মানে মেডিকেলে বসার ইচ্ছা, সেখানে চান্স পাবে কি? হ্যাঁ, চান্স যদি নাও পায় তাহলে কোন লাইনে? আচ্ছা মা, 11 নভেম্বর 1987 সেদিন কি বুধবার ছিল? হ্যাঁ হ্যাঁ, বুধবার ছিল। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, আমার মনে হয় সঙ্গে আপনিও থাকবেন এবং যারা দর্শক আছেন তারাও থাকবেন। আমরা অনির্বাণের প্রশ্নের উত্তর নিয়ে ফিরে আসব বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে অনির্বাণের বিষয় নিয়ে আমরা আলোচনা ছিলাম। অনির্বাণের ক্যারিয়ার সম্বন্ধে, ডাক্তারি পড়ার ইচ্ছে আছে কিন্তু যদি না হয় তাহলে কি লাইনে পড়বে সেটাও জানতে চেয়েছেন। অবশ্যই। এখানে যেটি গ্রহ সন্নিবেশ দেখা যাচ্ছে কর্কট রাশি ও কর্কট লগ্ন এবং পুষ্যা নক্ষত্রে জন্ম, কৃষ্ণপক্ষে ষষ্ঠী তিথিতে জন্ম এবং বিপ্র বর্ণ ও দেবগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে যে ওর জন্মকুণ্ডলিতে যে সমস্যা রয়েছে আমি সে সম্পর্কে আলোচনা করছি এবং তার সাথে সাথে আমি আলোচনা করছি এই রাশি চক্রটিকে নিয়ে। আপনাদেরও যাদের এই ধরনের প্রশ্ন আছে তারাও আপনারা এর মধ্য থেকে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যেটি ওর এখানে জন্মকুণ্ডলী রয়েছে তাতে যেটি দেখা যাচ্ছে যে জন্মকুণ্ডলীতে বৃহস্পতি এবং রাহু এই ঘরে রয়েছে এবং মঙ্গল এবং কেতু এই ঘরে রয়েছে এবং একমাত্র চন্দ্র রয়েছে এই ঘরে। আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে যদি কোনো জন্মকুণ্ডলীতে পর পর 5টি ঘর ফাঁকা হয়ে যায় তাহলে তা হলো পূর্ণ কালো সর্পযোগ। এক্ষেত্রে পরপর 5টি ঘর ফাঁকা হয়নি, 1 2 3 এই ঘরটি পর্যন্ত ফাঁকা, এই ঘরে লগ্ন এবং চন্দ্র রয়েছে, আবার এই ঘরটি ফাঁকা। তাহলে এক্ষেত্রে কালসর্পযোগের 70% প্রভাব এসে ওর ওপরে পড়বে। একমাত্র যদি চন্দ্র এই ফাঁকা ঘরগুলোর মধ্যে একা চলে আসে সেক্ষেত্রেও কালসর্প তৈরি হচ্ছে কিন্তু পূর্ণ হতে পারছে না। আমি ইতিপূর্বে বহুবার আপনাদেরকে বলেছি যে কালসর্প যোগ যদি কারো থাকে সে নো ডাউট বহু প্রতিভাশালী ব্যক্তি, কিন্তু তার সেই প্রতিভা বিকাশ করবার ক্ষেত্রে তাকে ভীষণভাবে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এটি হচ্ছে এই জন্মছকের একটি সমস্যা। তার সাথে সাথে আপনারা যারা দেখলেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে এই ধরনের অবস্থা রয়েছে, এছাড়াও আরো দুটি সমস্যা এই জন্মকুণ্ডলিতে রয়েছে। বৃহস্পতি সে এখানে রাহু দ্বারা যুক্ত, রাহু অর্থাৎ হচ্ছে চণ্ডাল, বৃহস্পতি অর্থাৎ হলো গুরু, গুরু চণ্ডালিকা দোষ, এবং এখানে আছে মঙ্গল এবং হচ্ছে কেতু। সুতরাং রাহু দৃষ্টি এসে এখানে মঙ্গলের ওপর পড়ছে। এটি হলো ছন্ন ছাড়া যোগ। আর বাংলাতে ওর হচ্ছে কার্তিক মাসে জন্ম, সেক্ষেত্রে রবি ডিগ্রি মিনিটে নিচস্থ হয়নি কিন্তু রবি দুর্বল। একটি মানুষের জীবনে উন্নতির ক্ষেত্রে, স্ট্যাটাস ইনক্রিজমেন্টের ক্ষেত্রে তার মধ্যে যে গুণ বা প্রতিভাগুলো থাকে তা বিকাশের ক্ষেত্রে অবশ্যভাবে রবিকে শক্তিশালী অবস্থায় থাকতে হবে, কারণ রবি হচ্ছে জীবনের আলোর প্রতীক, রবি হচ্ছে জীবনের বিকাশের প্রতীক। আলো বা কিরণ যদি না থাকে তাহলে যেরকম আমাদের এই পৃথিবীর সৌন্দর্য বিকাশ হয় না, ঠিক সেই রকম রবি যদি জন্মকুণ্ডলিতে ভালো অবস্থাতে না থাকে তাহলে সে ব্যক্তি যত পরিশ্রম করুক তার জীবনের মূল্যায়ন বা সেই সমস্ত প্রতিভার বিকাশ কখনোই সম্ভব হয় না। সুতরাং মা, এতগুলো সমস্যা যখন রয়েছে তো মেডিকেলে চান্স পাওয়া অত্যন্ত কঠিন, সেজন্য আপনি গ্রহ প্রতিকার করবেন। আর এখানে যেহেতু বুধ ভালো অবস্থাতে রয়েছে সেক্ষেত্রে যে কোনো প্রকারে ইঞ্জিনিয়ারিং লাইন ওর পক্ষে বেশি শুভ হবে, সেজন্য কিন্তু অবশ্যভাবে গ্রহ প্রতিকার করতে হবে আপনাকে এবং তার সাথে সাথে আপনাদের যারা আপনারা দেখলেন যে আপনাদের জন্মকুণ্ডলিতেও বৃহস্পতি এবং রাহু একসাথে রয়েছে বা মঙ্গল এবং রাহু একসাথে রয়েছে। আর এই ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে বলছি, আপনাদের আর্থিক জীবন সম্পর্কে। এই গুরু চণ্ডালিকা দোষ, বৃহস্পতি এবং রাহু জন্মকুণ্ডলিতে যেখানেই থাকুক না কেন তা সমস্যা দিয়ে থাকে, কিন্তু অত্যন্ত মারাত্মক রূপে এই গুরু চণ্ডালিকা দোষ ফলদান করে মানুষের জীবনে দুটি ঘরে। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন,
আপনাদের যেখানে লং লেখা আছে, আমি যদি ধরে নিচ্ছি যে কারোর জন্মকুণ্ডলিতে এখানে লং লেখা আছে, তো এখান থেকে অ্যান্টি ক্লক 2 নম্বর ঘরটা হচ্ছে ধনস্থান। যদি কারোর এখানে গুরু চণ্ডালিকা দোষ থাকে বা এটি যদি কারোর লগ্ন হয়, তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই 11 নম্বর ঘর অর্থাৎ আয় স্থান, এইখানে যদি কারোর গুরু চণ্ডালিকা দোষ থাকে তা কিন্তু অত্যন্ত রূপে অশুভ। আপনারা যারা দেখলেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে এই সমস্ত জায়গাতে গুরু চণ্ডালিকা দোষ আছে, অর্থাৎ লগ্ন থেকে 2 নম্বর ধনস্থান এবং লগ্ন থেকে 11 নম্বর একাদশ স্থান, তারা কিন্তু ভীষণভাবে আর্থিক সমস্যায় জর্জরিত হবেন। অবশ্যই আপনারা আপনাদের জন্মকুণ্ডলী মিলিয়ে দেখুন। আমি দেখছি ফোনে কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার দিদি ভাই। নমস্কার দেবদাসদা। নমস্কার। বলছি আপনার দুটো ছেলের একটু যদি বলেন। দুটো ছেলের? না মা, এক্ষেত্রে তো বহু ভক্তগণ তো এখানে লাইনের জন্য ওয়েট করে থাকেন, আপনি যে কোনো একটি ডেট অফ বার্থ দেন। আচ্ছা, আমার ছোট ছেলের কথা বলছি। হ্যাঁ দিন। বলুন। ওর নাম হচ্ছে শুভঙ্কর হালদার। 1988 26 ফেব্রুয়ারি সকাল 7টা। 26 ফেব্রুয়ারি 1988 সকাল 8:30। জন্মস্থান? জন্মস্থান গ্রামে। গ্রাম মানে কোথায়? গ্রাম মানে বারুইপুরে। বারুইপুর। ওর ওই শরীর স্বাস্থ্য পড়াশোনা কিরকম হবে একটু সেটা একটু জানতে চাই। ঠিক আছে, সঙ্গে থাকুন যদি বলেন। সঙ্গে থাকুন। এখানে যেটি গ্রহ সন্নিবেশ দেখা যাচ্ছে, ওর মিথুন রাশি ও মেষ লগ্ন এবং মৃগশিরা অর্থাৎ 5 নম্বর নক্ষত্রে জন্ম, শুক্লপক্ষের দশমী তিথিতে জন্ম এবং তার সাথে যেটি দেখা যাচ্ছে শূদ্র বর্ণ ও দেবগণ। আপনি এখানে প্রশ্ন করেছেন ওর স্বাস্থ্য সম্পর্কে এবং ওর শিক্ষা জীবন সম্পর্কে। এখানে যেটি অবস্থান রয়েছে আমি সে সম্পর্কে আলোচনা করছি। এখানে ওর লগ্ন হচ্ছে মেষ এবং সেখানে বসে আছে বৃহস্পতি। আপনারাও আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন, বৃহস্পতি লগ্নের মতো এত শুভ জায়গাতে অত্যন্ত কম জন্মকুণ্ডলীতে থাকে এবং এটি হচ্ছে মঙ্গলের ঘর, এখানে রয়েছে বৃহস্পতি, অত্যন্ত শুভ। সুতরাং স্বাস্থ্যের ক্ষেত্রে কেন, জীবনের যে কোনো দুর্বিধা থেকে, যে কোনো সমস্যা থেকে একটা দৈব কৃপা ওকে রক্ষা করবে। শুধু ওকে নয়, আপনারাও যারা দেখলেন আপনাদের জন্মকুণ্ডলীতে লগ্নে বৃহস্পতি বা গুরু বসে রয়েছে, অত্যন্ত শুভ, অত্যন্ত আনন্দময়। কিন্তু এই জন্মকুণ্ডলীতেও সমস্যা আছে, সেটি হচ্ছে এখানে রবি এবং রাহু একসাথে আছে। ঘরটা একেতেই শনির ঘরে আছে রবি এখানে সেই জন্য দুর্বল। তারপরে হচ্ছে রাহু দ্বারা আক্রান্ত। ইতিপূর্বেই আমি রবি নিয়ে আলোচনা করছিলাম। তো অবশ্যভাবে এই রবি রাহু গ্রহণ যোগের প্রতিকার করতে হবে, না হলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বেশ বাধা রয়েছে। সাথে আপনারা যারা দেখলেন যে আপনাদের জন্মকুণ্ডলীতে রবি এবং রাহু একসাথে আছে, তা হচ্ছে গ্রহণ যোগ। এটা উচ্চ শিক্ষা এবং মানব জীবনে কর্মজীবনের ক্ষেত্রে ভীষণভাবে সমস্যা দিয়ে থাকে। আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, তার মধ্যে প্রচুর ফোন এসে যাচ্ছে, বলতে বলতে আবারও ফোন, প্রশ্নটা হয়তো আর করা হচ্ছে না। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার দেবদাস বাবুকে নমস্কার জানালাম। বলুন। আর আমার নাম পিনাকি দাস, লেক রোড থেকে। হ্যাঁ বলুন পিনাকি বাবু। আর ডেট অফ বার্থ হচ্ছে 2 জুলাই 64। 2 জুলাই 64। আর জন্মস্থান কলকাতা আর বিকেল 6টা 10। কলকাতা 6টা 10 বিকেল। আচ্ছা, আমি একটা জিনিস, আমরা তো নিয়মিত দেবদাস বাবু প্রোগ্রামটা দেখি, তো ওনার যা বিশ্বযোগ গ্রহণ যোগ এইসব দেখে আমি দেখলাম আমার কুষ্টিতে এইসব আছে। তাছাড়া আমার কোনো জিনিসে জীবনে কোনো অভাব হয়নি। বাড়ি গাড়ি, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কোনো দিকে শরীর, হ্যাঁ মানে আমার অভাব। আমি তাই জন্য আমি জানতে চাই এটা কেন কিরকম হচ্ছে। মানে সব যোগই আছে অথচ আপনার কোনো অভাব নেই। আমার সব ভালো যাচ্ছে বলতে নেই, কিন্তু আমি তাই জন্য দেবদাস বাবুর কাছে জানতে চাই তাহলে আমার সময়টা কি এরকম। আচ্ছা, 2 জুলাই আমার এটা
আচ্ছা 2 জুলাই 1964 সেদিন কি বৃহস্পতিবার ছিল? আচ্ছা আপনি বলেছেন যে আপনার এগুলো রয়েছে, এক্ষেত্রে আমি দুভাবে আলোচনা করব। একটি হচ্ছে যে মানুষের ডিগ্রি মিনিট ধরে আলোচনা, সেগুলো আমি করব, ইতিপূর্বেও আমি করেছি। এবং হচ্ছে আরেকটি বিষয় যে আপনার যে জন্মকুণ্ডলীটি রয়েছে সেটি সঠিক কিনা তাই নিয়েও দেখে নিতে হবে। আমি এখানে দেখে নিচ্ছি এই যে আপনার এখানে কি যোগ রয়েছে। আপনি বলুন যে 2 জুলাই 1964 সেদিন ছিল বৃহস্পতিবার। আপনি সঙ্গে থাকুন। এখানে যেটি গ্রহ সন্নিবেশ রয়েছে তাতে দেখা যাচ্ছে যে মীন রাশি এবং হচ্ছে ধনু লগ্ন এবং উত্তর ভাদ্রপদ অর্থাৎ 26 নম্বর নক্ষত্রে জন্ম এবং কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে জন্ম বিপ্রবর্ণ ও নরগণ। আপনি এখানে যেটি প্রশ্ন করেছেন যে কি ধরনের যোগ আপনার এখানে রয়েছে, আপনি এখানে যে প্রশ্নটি করেছেন তার মধ্যে একটি মাত্র যোগ আপনার জন্মকুণ্ডলীতে দেখতে পাওয়া যাচ্ছে, কোনো প্রকার বীজ যোগ আপনার জন্মকুণ্ডলীতে নেই। তার কারণ এখানে আপনার জন্মকুণ্ডলীতে রবি, বুধ এবং রাহু একসাথে রয়েছে, সেটি হচ্ছে এখানে মিথুনের ঘরে অর্থাৎ ঘড়ি কাটার এই ঘরটিতে। তাহলে এখানে একমাত্র গ্রহণ যোগের সৃষ্টি হয়েছে। বাকি আমি আপনার গ্রহ সন্নিবেশগুলো এখানে তুলে ধরছি অন্যান্য যারা ভক্তগণ আছেন এবং অন্যান্য যারা দর্শকবৃন্দ আছেন তাদের জন্য। আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি রয়েছে এখানে এবং মঙ্গল ও শুক্র রয়েছে এখানে, রবি, বুধ এবং রাহু রয়েছে এখানে। এখানে অবশ্যভাবে গ্রহণ যোগের সৃষ্টি হয়েছে। এখানে কোনো গ্রহ নেই, এখানে কোনো গ্রহ নেই, এখানে কোনো গ্রহ নেই, এখানে কোনো গ্রহ নেই, এখানে কোনো গ্রহ নেই। লগ্ন এবং হচ্ছে কেতু এখানে আছে, কারণ রাহু থেকে কেতু সর্বদাই 7 ঘর দূরে থাকে। এখানে কোনো গ্রহ নেই এবং এখানে আছে শনি এবং এখানে আছে চন্দ্র। তাহলে আপনি এখানে যে কথাটি বলে আপনি নিজে তো বিভ্রান্ত হচ্ছেন এবং তার সাথে আপনি এত ভক্তবৃন্দকেও আপনি বিভ্রান্ত করছেন। এটি হচ্ছে মঙ্গলের ঘর। আমি এইমাত্র বলেছি যে এখানে বৃহস্পতি অত্যন্ত শুভ, তার কারণ মঙ্গলের সাথে বৃহস্পতির হচ্ছে মিত্রতার সম্পর্ক। এখানে এটি হচ্ছে শুক্রের ঘর, এটি হচ্ছে শুক্রের ঘর এবং শুক্র এখানে স্বস্থানে বিরাজ করছে, কারণ এটি হচ্ছে বৃষ এবং তার সাথে আছে মঙ্গল। এখানে রবি, বুধ, রাহু এখানে গ্রহণ যোগ, এটি একটাই সমস্যাময় স্থান। এখানে তো কোনো গ্রহ নেই, এখানেও নেই, এই জায়গাতেও নেই, এইখানে নেই, এইখানে নেই এবং এখানে যেটি আছে সেটি হচ্ছে লগ্ন এবং হচ্ছে কেতু। এবং আপনারা জানেন যে ধনুতে কেতু যথেষ্ট শক্তিশালী এবং মিথুনে রাহু যথেষ্ট শক্তিশালী। এরপরে এখানে কোনো গ্রহ নেই, এটি হচ্ছে শনি নিজের জায়গা এবং শনি এখানে একা রয়েছে, সুতরাং শনি আপনাকে কোনো প্রকার কুফল দান করবে না। এবং এখানে আছে হচ্ছে চন্দ্র, এটি বৃহস্পতির ঘর এবং বৃহস্পতির সাথে চন্দ্রের হচ্ছে মিত্রতার সম্পর্ক। তাহলে এখানে আপনার আছে গ্রহণ যোগ এবং এটি হচ্ছে আপনার সমস্যা। এই গ্রহণযোগ যদি কারো জীবনে থাকে এবং দেখতে হবে যে কত ডিগ্রি এবং কত মিনিটে আছে, সেক্ষেত্রে সে জীবনে যতটাই উন্নতি করুক তার মধ্যে যে প্রতিভাগুলো থাকে তার পূর্ণ বিকাশ সম্পূর্ণভাবে হতে পারে না এবং মান যশ ও উচ্চ পদ লাভের ক্ষেত্রে সমস্যা থাকে। তারপরেও আছে ডিগ্রি মিনিট এবং হচ্ছে নক্ষত্রের বিচার। সে সম্পর্কে শুধুমাত্র আপনার পার্সোনাল হরোস্কোপ নিয়ে এখানে আলোচনা করতে পারছি না, সেজন্য আপনি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্রামিস্টের সাহায্য নেবেন। কিন্তু আপনি যে বললেন যে আমি যে যোগগুলো বলি সবই আপনার জন্মকুণ্ডলীতে বর্তমান, তা নয়। তার সাথে দর্শকবৃন্দ আপনারাও দেখলেন ওনার জন্মকুণ্ডলীতে কেবলমাত্র রবি এবং রাহু গ্রহণ যোগ বর্তমান, অন্য কোনো প্রকার বীজ যোগ নেই বা কোনো গ্রহ খারাপ অবস্থাতে নেই। আমি এখানে একটা কথা বলি শ্রীদেব দাস, যে পিনাকি বাবু যে কথাটা বললেন তার পরিপ্রেক্ষিতে বলবো, তার আগে দেখে নি কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার, আমি কসবা থেকে মনোজ ভট্টাচার্য বলছি। হ্যাঁ বলুন। নমস্কার আপনাকে। নমস্কার। দেবদাস দাকে নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ, বলুন। আচ্ছা, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম সায়ন্তী ভট্টাচার্য। সায়ন্তী, হ্যাঁ। জন্ম তারিখ, সাল, সময়? হ্যাঁ, জন্ম তারিখ 23শে আগস্ট আর আপনার 1986 সাল, 2:50 দুপুর 2:50। হ্যাঁ, আর কলকাতায়। কলকাতা। জন্ম, আপনি প্রশ্নটা বলুন এবার।
প্রশ্নটা হলো আমি জানতে চাইছি আমার মেয়ের পড়াশোনা কিরকম হবে, এবার মাধ্যমিক দিয়েছে। আচ্ছা 23শে আগস্ট 1986 সেদিন কি স্যাটারডে ছিল? হ্যাঁ শনিবার ছিল। ঠিক আছে তুমি সঙ্গে থাকো। হ্যাঁ আমি একটু বলে নিই, ওই যে পিনাকেও বললেন যে আমরা যেটা বলি যে আপনি বুঝিয়ে দেন, কিন্তু আমার মনে হয় একদম সূক্ষ্মতে সূক্ষ্ম বোঝাটা মনে হয় আপনাদেরই কাছে, আমাদের সাধারণ মানুষের সেখানে ডিগ্রি মিনিটের বিষয় আছে, যদি আজকেও সময় পাওয়া যায় আমি আজকে ডিগ্রি মিনিট নিয়ে আলোচনা শুরু করব। এরপরে যেটি বিষয় সেটি হচ্ছে মানুষের জীবনের স্যাটিসফ্যাকশন। কেউ জীবনে কোনো একটি জায়গাতে পৌঁছে মনে করে যে আমি জীবনে অত্যন্ত উচ্চ শিখরে পৌঁছে গিয়েছি, এটা উচ্চ শিখর নয়, এটি হচ্ছে মানুষের দাম্ভিকতা। এই দাম্ভিকতা বিভিন্ন রূপে হয়ে থাকে। আবার কেউ যথেষ্টভাবে জীবনে উন্নতি করে তবু সে চিন্তা করে যে আমি হয়তো সর্বশ্রেষ্ঠ সিঁড়িটি পাইনি, আমাকে আরো উন্নতি করতে হবে। সেলফ কনফিডেন্স ভালো, কিন্তু আত্মসন্তুষ্টি বা এই ধরনের দাম্ভিকতা কখনোই ভালো নয়। হ্যাঁ তো আমরা মনোজ বাবুর প্রশ্নের উত্তরে যাই। এখানে যেটি দেখা যাচ্ছে যে তাতে দেখা যাচ্ছে ওনার মীন রাশি এবং হচ্ছে ধনু লগ্ন এবং হচ্ছে রেবতী অর্থাৎ 27 নম্বর নক্ষত্রে জন্ম এবং হচ্ছে যে কৃষ্ণপক্ষে চতুর্থী তিথিতে জন্ম, বিপ্রবর্ণ ও দেব রাহু একসাথে আছেন। ইনি এখানে প্রশ্ন করেছেন যে ওর শিক্ষা জীবন সম্পর্কে, আমি সে সম্পর্কে উপস্থাপন করছি, তার সাথে সাথে আপনারাও শুনবেন যাদের আপনাদের শিক্ষা জীবন সম্পর্কে এই ধরনের প্রশ্ন রয়েছে। তো এখানে এটি হচ্ছে ওর লগ্ন এবং এখান থেকে 1 2 3 4 সর্বদা অ্যান্টি ক্লক 4 নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে শিক্ষা। এখানে চন্দ্র এবং রাহু একসাথে আছে, সুতরাং মানসিক চঞ্চলতা ওর মধ্যে দেখা যাবে। আর স্বাস্থ্যের বিষয়টা এর সাথে চলেই আসছে, তার কারণ হচ্ছে যে চন্দ্র এবং রাহু থাকলে কাফ অ্যান্ড কোল্ড বা হচ্ছে সর্দি কাশির সমস্যা দেখা দেয়। আজকের অনুষ্ঠানের প্রথম ফোনটি কিন্তু তাই নিয়েই ছিল। এবং তার সাথে শুক্র যেহেতু এখানে নিচস্থ আছে, শুক্র আমাদের জীবনে কন্ট্রোল করে থাকে ইউরিন সাইড। সুতরাং আপনি তো দেখলেন এবং তার সাথে সাথে আপনারাও দেখলেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে যাদের এই ধরনের গ্রহ সন্নিবেশ আছে তাদের কিন্তু এই ধরনের কাফ অ্যান্ড কোল্ড এবং ইউরিনের প্রবলেম দেখা দেওয়া স্বাভাবিক। সুতরাং আপনি ওর উচ্চ শিক্ষার জন্য অবশ্যভাবে গ্রহ প্রতিকার করবেন, তার কারণ চন্দ্র এবং রাহু ওর জীবনে মানসিক চঞ্চলতা ভীষণভাবে সৃষ্টি করবে। আমরা একটা প্রশ্নের মধ্যে ছিলাম যে কোনো কারোর ধরুন কোনো গ্রহ খুব উচ্চস্থ আছে বা কারোর কোনো গ্রহ খুব নিচস্থ আছে, তাহলে উচ্চস্থ গ্রহকে উঁচু ফল মানে ভালো ফল দেবে, নিচস্থ গ্রহ খারাপ ফল দেবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো এবং এর আগে যে ফোনটি এসেছিল তার সাথে এই আলোচনা হবে অত্যন্ত বেশি প্রাসঙ্গিক। আমরা জানি, আমি আপনাদের ইতিপূর্বে বলেছি এবং আপনারা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করেন তারা আপনারা জানেন যে কোন কোন ঘরে কোন কোন গ্রহগুলো উচ্চস্থ এবং কোন কোন ঘরে কোন কোন গ্রহগুলো দুর্বল। তো রবি এখানে উচ্চস্থ, কিন্তু এই যে 30 ডিগ্রি, তার আগে বলি এটি হচ্ছে রাশি চক্র। যে কোনো চক্র মানেই হচ্ছে বৃত্ত এবং বৃত্ত মানেই হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির মধ্যে অবস্থান করছে 12টি রাশি। এই যে 12টি রাশি এই যে অবস্থান করছে, সুতরাং হচ্ছে 360 ডিভাইডেড 12 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। প্রত্যেকটি ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রির মধ্যে রবি এখানে উচ্চস্থ অর্থাৎ হচ্ছে মেষ রাশিতে, কিন্তু সম্পূর্ণ মেষ রাশিতে কিন্তু রবি সুফল দান করে না। সর্বাধিক সুফল দান করে প্রথম 10 ডিগ্রি, মানে 30 ডিগ্রির মধ্যে প্রথম 10 ডিগ্রি অত্যন্ত শক্তিশালী এবং বাকি যে 20 ডিগ্রি তাতে শক্তিশালী কিন্তু অত্যন্ত শক্তিশালী নয়। এর পরে যেটি বিষয় সেটি হচ্ছে চন্দ্র। আমরা জানি যে বৃষ রাশিতে চন্দ্র অত্যন্ত শক্তিশালী, এটি হচ্ছে শুক্রের নিজের ঘর। তো বৃষ রাশিতে চন্দ্র প্রথম 3 ডিগ্রি অত্যন্ত শক্তিশালী, বাকি 27 ডিগ্রি হচ্ছে মূল ত্রিকোণ স্থান, অর্থাৎ প্রথম 3 ডিগ্রি হচ্ছে উচ্চস্থ। আপনারা খাতা পেন নিয়ে এগুলো লিখে নিন। রবি এখানে থাকলেই যে আপনাকে সর্বাধিক ভালো ফল দেবে তা নয়, দেখতে হবে যে রবি প্রথম 10 ডিগ্রির মধ্যে আছে কিনা এবং হচ্ছে চন্দ্র প্রথম 3 ডিগ্রির মধ্যে আছে কিনা। এরপরে হচ্ছে যে মঙ্গলের যেটি উচ্চ স্থান সেটি হচ্ছে মকর রাশির
প্রথম 28 ডিগ্রি, এটি হচ্ছে মকর। এখান থেকে প্রথম 28 ডিগ্রি মঙ্গল অত্যন্ত উচ্চস্থ, বাকি যে 2 ডিগ্রি তাতে কিন্তু সেই রকম শক্তিশালী নয়। এরপরে হচ্ছে বুধ। বুধের উচ্চস্থান হচ্ছে কন্যা। কন্যাতে প্রথম 15 ডিগ্রি বা প্রথম 15 ডিগ্রি অত্যন্ত উচ্চস্থ। এরপরে হচ্ছে যে কর্কট, তাতে হচ্ছে বৃহস্পতি অত্যন্ত শক্তিশালী। এই কর্কট রাশিতে বৃহস্পতি প্রথম 5 ডিগ্রি অত্যন্ত শক্তিশালী। আমি ধীরে ধীরে বলছি, আপনারা লিখে নিন। এই ঘরে বৃহস্পতি থাকা ভালো, কিন্তু প্রথম 5 ডিগ্রির মধ্যে যদি থাকে তা হবে অত্যন্ত শক্তিশালী, এবং তারপরে যদি বাকি 25 ডিগ্রিতে থাকে তাহলে তা ভালো হবে, কিন্তু অত্যন্ত যে শক্তিশালী হবে তা নয়। এরপরে হচ্ছে শুক্র। শুক্রতে মিন হচ্ছে শুক্রের আনন্দময় স্থান এবং উচ্চ স্থান। এতে প্রথম 27 ডিগ্রি শুক্র অত্যন্ত রূপে শক্তিশালী, বাকি যে 3 ডিগ্রি তা অত্যন্ত শক্তিশালী নয়। এরপরে হচ্ছে যে শনি। শনি আপনারা জানেন যে রবি এতে শক্তিশালী এবং শনি এই তুলাতে শক্তিশালী। শনি তুলাতে 20 ডিগ্রি পর্যন্ত অত্যন্ত শক্তিশালী, তারপরে যে 10 ডিগ্রি তাতে যে খুব বেশি শক্তিশালী তা নয়। এরপরে হচ্ছে রাহু। রাহুর জন্য বলছিলাম এই যে মিথুন রাশি, রাহুর উচ্চ স্থান। রাহু এই মিথুন রাশিতে 20 ডিগ্রি অত্যন্ত ভাবে শক্তিশালী, তারপরে যে 10 ডিগ্রি জায়গা থাকছে তাতে অত্যন্ত রূপে শক্তিশালী নয়। এরপরে হচ্ছে যে কেতু, এবং আমি বললাম যে ধনু হচ্ছে কেতুর অত্যন্ত শক্তিশালী জায়গা, এবং এতে প্রথম 6 ডিগ্রি অত্যন্ত শক্তিশালী, এবং বাকি যে 24 ডিগ্রি থাকছে তাতে কিন্তু অত্যন্ত শক্তিশালী নয়। তাহলে যে কোনো ঘরে যদি এইভাবে গ্রহরা থাকে তাহলে কিন্তু আমরা কখনো কিন্তু ক্যালকুলেশন করতে পারি না যে সে গ্রহ আমাদের সর্বদা ভালো ফল দেবে। এই গ্রহরা আমাদের কিভাবে ফল দিয়ে থাকে, এই 9টি গ্রহকে যদি আমি এই শাস্ত্রকে আপনাদের মধ্যে পৌঁছে দেবার জন্য ধরে নেই যে ক্রিকেট খেলার এটি হচ্ছে 9টি প্লেয়ার, তাহলে এরা কিভাবে ফল দেবে। আপনি যদি দেখেন যে আপনার যে জন্মকুণ্ডলী আছে তার মধ্যে এই গ্রহরা উচ্চস্থ অবস্থাতে আছে, তাহলে আপনি জানবেন যে সেই সমস্ত গ্রহরা আপনাকে সুফল দেবে যখন তাদের দশা ও অন্তর্দশা আসবে। এবং যদি আপনার এই জন্মকুণ্ডলীতে আপনি দেখেন যে কোনো গ্রহ নিচস্থ অবস্থাতে আছে, তাহলে আপনি জানবেন যে সে গ্রহ আপনাকে কুফল দেবে। তাহলে এখানে যদি আমি ধরে নেই যে আপনার এই জন্মকুণ্ডলীতে যে গ্রহটি সবথেকে শক্তিশালী সে হচ্ছে যে শচীন তেন্ডুলকার, আর যে গ্রহটি সবথেকে দুর্বল সেটি যদি আমি ব্যাটসম্যান হিসেবে ধরে নেই যে প্রসাদ, তাহলে হচ্ছে যে এই যে বিষয় যে যখন যে গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে শক্তিশালী আছে তখন সেই গ্রহের যখন দশা ও অন্তর্দশা আসবে তখন আপনি অবশ্য রূপে সুফল পাবেন। এবং যে গ্রহ আপনার দুর্বল আছে সেই গ্রহকে যদি আমি প্রসাদ ধরে নেই তাহলে সেই গ্রহের যখন দশা অন্তর্দশা আসবে তখন আপনি কুফল পাবেন, কারণ সঠিকভাবে রান করতে পারবে। হ্যাঁ, কারণ আমরা জানি যে শচীন তেন্ডুলকার মাঠে থাকা মানেই এইবারে রানের গড় আমাদের বাড়তে থাকবে। আর যদি প্রসাদের মতো কোনো ব্যাটসম্যানকে আমরা ক্রিচে দেখি ব্যাট হাতে, তখনই আমরা জানি যে এখন কিন্তু আমরা আর বেশি রান পাবো না। সেই রকম এই শুভ যে গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে ভালো আছে সেই গ্রহের দশা অন্তর্দশা কালে আপনি জানবেন যে আপনার ঋদ্ধি সিদ্ধি, মান যশ, অর্থ, বাড়ি গাড়ি ইত্যাদি বহু কিছু আপনি লাভ করতে পারবেন। কিন্তু যে গ্রহ আপনার নিচস্থ সেই সময় আপনার মান যশ হানি, সেই সময় শারীরিক দুর্বিধা, সেই সময় মানসিক ও পারিবারিক বিভিন্ন প্রকার সমস্যা বৃদ্ধি পাবে এবং আপনার অর্থ ব্যয় হবে এবং মান সম্মানের হানি ঘটবে। এরপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোথায় কোন গ্রহগুলোই বা দুর্বল এবং সেটা হচ্ছে কত ডিগ্রির মধ্যে দুর্বল। আচ্ছা, এটা হ্যালো হ্যালো, নমস্কার, আপনাদের দুজনকেই নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ। নমস্কার।
হ্যাঁ, আমার নাম হলো ঋতব্রত রায়চৌধুরী, বিহারাত থেকে বলছি। ঋতব্রত, হ্যাঁ, আর আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নামটা বলবেন? ছেলের নাম হচ্ছে হীরক রায়চৌধুরী, আর ওর জন্মদিন হলো আর কি 28 নভেম্বর 1979। আর সময়টা হলো দুপুর 2:24। 2:24। আর তিথি বলতে হবে না, স্থানটা বলবেন। স্থানটা হলো কলকাতা। আচ্ছা, 28 নভেম্বর 1979, দুপুর 2:24 এবং কলকাতা। আচ্ছা, সেদিন কি বুধবার ছিল? হ্যাঁ, বুধবার ছিল। আপনার প্রশ্ন বলুন। প্রশ্ন হলো, ও খুব অল্প বয়সে লেখাপড়া, হোটেল ম্যানেজমেন্ট এবং কম্পিউটারে কোর্স করে নিয়েছিল এবং ভালোই চাকরি করছে, তবু ওর মধ্যে একটা অস্থিরতা আছে, যার ফলে ও 4 বছরের মধ্যে প্রায় 5 বার চাকরি চেঞ্জ করলো এবং কলকাতা বাইরেতেই ভালোই চাকরি করছে। তো ওর ভাগ্যটা কিরম যাবে এবং এই অস্থিরতাটা কিভাবে দূর করা যেতে পারে? ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। অবশ্যই। এখানে যেটি গ্রহ সন্নিবেশ রয়েছে তাতে যেটি দেখা যাচ্ছে মীন রাশি এবং মেষ লগ্ন, এবং তার সাথে দেখা যাচ্ছে পূর্ব ভাদ্রপদ অর্থাৎ 25 নম্বর নক্ষত্রে জন্ম, শুক্লপক্ষের দশমী তিথিতে জন্ম, বিপ্র বর্ণ ও নরগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখা যাচ্ছে, আপনি প্রশ্ন করেছেন ওর কর্মজীবন সম্পর্কে, আমি সে সম্পর্কে এখানে উপস্থাপন করছি। আমার মনে হয় একটু দ্রুত উপস্থাপন করাটাই মানে এখানে তার সাথে সাথে আপনারাও দেখবেন যাদের আপনাদের জন্মকুণ্ডলিতে এই ধরনের সমস্যা আছে। আমি ইতিপূর্বে আপনাদেরকে বললাম যে চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে, ওর হচ্ছে লগ্ন এখানে, এবং এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 12 নম্বর ঘরে আছে চন্দ্র, এবং 12 নম্বর ঘর বলেছি যে এটি অশুভ, 6 8 ও 12, এবং এখানে আছে শনি। সুতরাং এই শনি 1 2 3 4 5 6 7 শনি এবং এই চন্দ্রের মধ্যে দৃষ্টি বিনিময় হয়েছে। সেই কারণে চন্দ্র যেহেতু আমাদের মনকে কন্ট্রোল করে, তাই ওর মধ্যে এই রূপ মানসিক অস্থিরতা দেখা যাচ্ছে। তার সাথে সাথে আপনারাও দেখলেন এটি যেরকম হচ্ছে কর্মজীবনের ক্ষেত্রে সমস্যা আনে, তার থেকেও বেশি সমস্যা নিয়ে আসে মানুষের বিবাহিত জীবনের ক্ষেত্রে। তো অবশ্যভাবে আপনি চন্দ্র এবং শনি প্রতিকার করবেন, সেই জন্য আপনি কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোপ্লামিস্টের সাহায্য নেবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে যারা আপনার সাথে যোগাযোগ করতে যাবে তাহলে তারা কোথায় যোগাযোগ করবে? হ্যাঁ, সে বিষয়ে তো আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে কলকাতাতে কতগুলো অফিস ছাড়াও আমি থাকি হুগলি জেলা শ্রীরামপুরে। সেখানকার আমার ঠিকানা হলো 130 নেহেরু নগর, মাহেশ, শ্রীরামপুর, হুগলি। এবং আমার যেটি বাস স্টপ সেটি হচ্ছে মাসির বাড়ি বাস স্টপ। এছাড়া আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন শ্যামবাজারে ফরিয়াপুকুর বাস স্টপের কাছে। আমার সেখানকার অফিসের নাম হলো জুপিটার, 182A আচার্য প্রফুল্ল চন্দ্র রোড। সেটি হচ্ছে টকিশো সিনেমা হাউস কম্পাউন্ড, ফরিয়াপুকুর বাস স্টপ। এছাড়া আমার আরেকটি অফিস আছে সল্ট লেকে, সেখানকার আমার অফিসের ঠিকানা গুড লাক পয়েন্ট, AE 497 কোয়ালিটি বাস স্টপ, সেক্টর 1, সল্ট লেক। সেটি হলো কোয়ালিটি বাস স্টপ থেকে AE মার্কেটের দিকে ঢুকতে ডান দিকের প্রথম রাস্তায়। এছাড়া আমার আরেকটি অফিস আছে বিরাটিতে, সেই অফিসের নাম হলো ক্যালকাটা ফরচুন গার্ড, 289 মধুসূদন ব্যানার্জি রোড, সিদ্ধেশ্বরী বাজার, বিরাটি, কলকাতা 51। এটি হলো সিদ্ধেশ্বরী কালীবাড়ি এবং হচ্ছে যে ওই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের উল্টো দিকে। আচ্ছা, তো মানুষ আপনার সাথে তো যোগাযোগ করবে এবং আমরাও আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আগামী সপ্তাহে আমাদের যে মানে সামনের শনিবার দুপুর 11টার জন্য আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়ে রাখছি। তো সেই সময় আপনি কি বিষয় নিয়ে মোটামুটি একটু দর্শকদের আভাস দিয়ে যান, তারা কি বিষয়ে শোনার। হ্যাঁ, আমি এই যে তুমি যে প্রশ্নটি করেছো যে কোনো উচ্চস্থ গ্রহই কি মানব জীবনে সুফল দান করে এবং যে কোনো নিচস্থ গ্রহই কি মানব জীবনে কুফল দান করে। তো এই গ্রহগুলো কোথায় কত ডিগ্রি মিনিটে উচ্চস্থ এবং দুর্বল তা নিয়ে আলোচনা করব, এবং আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন যে এই জন্মকুণ্ডলীতে প্রত্যেকটি গ্রহের পাশে একটি করে সংখ্যা লেখা রয়েছে।
এবং এই সংখ্যাগুলো হচ্ছে আপনাদের নক্ষত্র। সেই গ্রহ কোন নক্ষত্রে আছে সে কথা সেখানে লেখা আছে। আমি ইতিপূর্বে এই নক্ষত্র নিয়ে আলোচনা করেছি, এরপরেও আলোচনা করব। একটি উচ্চস্থ গ্রহ যদি তার শত্রু গ্রহের নক্ষত্রে পড়ে যায় তাহলে তা কুফল দান করে, আবার একটি নিচস্থ গ্রহ যদি তার মিত্র গ্রহের নক্ষত্রে পড়ে যায় তবু কিন্তু সে কুফল দান করে না, সে সুফল দান করে। বিভিন্ন লব্ধ প্রতিষ্ঠিত ব্যক্তির জন্ম ছক আমি উপস্থাপন করব সেদিন, আপনারা অবশ্য শুনবেন আপনাদের জন্মকুণ্ডলী সাথে নিয়ে। তো আমি যেটা বলেছিলাম যে শ্রী দেবদাস মানে আমরা জানতে পারি আমাদের নিজের বিষয় সম্বন্ধে, কিন্তু সেটা ভ্রান্ত যেন না হয়। অর্থাৎ কিনা আমরা যদি সঠিকভাবে না জেনে থাকি তাহলে কিন্তু এই পিনাকি বাবুর মতো আমাদের একটা ভ্রান্ত ধারণা তৈরি হবে। তো যাই হোক, ভ্রান্ত ধারণা যাতে না তৈরি হয় সেই জন্যই শ্রী দেবদাসের মতো মানুষরা রয়েছেন আমাদেরকে সঠিক পথের দিশা দেখানোর জন্য। আর ধন্যবাদ জানাই আপনাকে আমাদের মধ্যে আসার জন্য, আর আপনাদের ধন্যবাদ জানাই ফোন করে সহযোগিতা করার জন্য। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।